আর কেঁদো না। আম্মু, কি হয়েছে বলবে? আর বলিস না, আজকে কলেজের প্রথম দিন। আর আজকের দুর্ঘটনা। কি দুর্ঘটনা? অহনাকে বাজে বাজে কথা বলেছে, সাথে শাড়িতে রং মাখিয়েছে। হুম, বুঝলাম। তবে কে? অহনা, খেয়ে নাও, কালকে রাশিদকে পাঠাবো। তারপর আম্মু রুম থেকে চলে গেল। রাতে অহনা কান্না চোখ নিয়ে বসে আছে। এখন আবার কি হলো তোর? না, কিছু না। ঘুমিয়ে পড়, কান্নাকাটি বাদ দে। তারপর অহনা চোখ বুজে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। আর আমি যেহেতু নিজের বউ অহনাকে বউ মানি না, তাই কলেজের ঘটনায় গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে অহনা চা বানিয়ে আমাকে দিল। কলেজ যাবি না? না, যাব না। তাহলে ভর্তি হলি কেন? কিভাবে যাব? মানে? কলেজের ওই ছেলেগুলো আমার শাড়িতে রং মাখিয়ে বলেছে, আর শুধু রং মাখালাম, কাল তোর রং নিয়ে খেলা করব। আমার খুব ভয় করছে, তাই কলেজে আর যাবো না। তারপর আমি ভাবলাম, আমি অহনাকে বউ মানি না ঠিকই, তবে অন্য কেউ খারাপ আচরণ করবে? না না, এটা হয় না। একবার কলেজ যেতে হবে। এত খারাপ কথা বলেছে, ওদের না পিটুনি দিলে হবে না। কথাগুলো মনে মনে বলতে লাগলাম। আপনি প্রিন্সিপালকে বলে দেবেন, আমি আর পড়বো না। তুই ছেলেগুলোকে চিনতে পারবি? কেন, চিনে কি হবে? আমি এমনিতেই রাগী স্বভাবের। অহনার কথা শুনে আরো রেগে গেলাম। আর অহনাকে বললাম, তোর সাথে বিয়ে দেবো। কি কি কি? কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নে, ছেলেগুলোকে বুঝিয়ে বলবো, তাহলে তোকে আর কিছু বলবে না। আচ্ছা, রেডি হচ্ছি। তারপর আমি বাইক বের করছি, সাথে এক টুকরো রড। আমাকে দেখে আম্মু বলল, কোথাও যাবি? ওই তো কলেজের ছেলেগুলোকে একটু আর কি। মারামারি করিস না। তারপর আমি আর কিছু না বলে বাইক বের করে অহনাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। ওরা ঝামেলা করবে না তো আবার? ও, চুপ করবি? ঠিক আছে। তারপর কলেজে পৌঁছলাম। অহনাকে কলেজের গেট নামিয়ে দিয়ে বললাম, দেখ তো ছেলেগুলো এসেছে কিনা। ওই তো ওখানে বসে আছে। কোনটা? একজন কালো শার্ট আর দুজন লাল শার্ট পরে আছে, ওই যে ওরাই। আচ্ছা, এখন কলেজের ভিতর যা। আর হ্যাঁ, তোকে বাজে কথা বললে কিচ্ছু বলবি না। এটা বলবি না যে আমি তোর বড়। ওকে, এখন যা। আচ্ছা, যাচ্ছি। তারপর অহনা কলেজের ভিতরে গেল। আর আমি কলেজের বাইরে দাঁড়িয়ে দেখছি, কোনো রকমে দেখা যাচ্ছে। তারপর দেখলাম ছেলেগুলো অহনাকে বলছে, কি রে সুন্দরী, আমাদের মনে খুব জ্বালা, তোকে ই করে জ্বালা মেটাবো। তারপর একটু আলতো করে ওড়নাটা টেনে দিল। অহনা কোনো কথা না বলে অমন করে রুমে চলে গেল। আর আমি যদিও অহনাকে বউ মানি না, তবুও তো বিয়ে করা বউ। অহনার ওড়নাটা না দেখে আমার মাথা দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। তারপর বাইকটা দাঁড় করিয়ে ক্যাডের ছেলেগুলো ওখানে গেলাম। সাথে রডের টুকরোটা পিছনের শার্টের নিচে গুছিয়ে নিলাম। তারপর আমি গিয়ে ওদেরকে বললাম, এক্সকিউজ মি। ছেলেগুলো পিছনে পড়ে বলল, ও, বড় ভাই আপনি? ও তোরা। রাশেদ ভাইয়া কি মনে করে কলেজে? না, এমনিতেই। কলেজে কেউ পড়ে নাকি? আরে না, আমার বোনটোর নেই। তবে একটু আগে একটা মেয়ে গেল, ওটাকে আমার লাগবে। ও, ওই মেয়েটা, কালকে তো সেইভাবেই দিয়েছিলাম। মানে? ওই তো ওই মেয়েটার শাড়িতে রং মাখিয়েছিলাম, তবে আপনার যখন পছন্দ ওর পিছু ছেড়ে দিলাম। আমাকে পছন্দ করবে তো? আপনি চিন্তা করবেন না,
দরকার হলে উঠিয়ে আনবো। তখন আপনি আপনার ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবেন, কোনো চিন্তা নেই। তারপর আমার মাথায় রক্ত উঠে গেল, আর সাথে সাথেই ক্যাডিসে দলের একজনকে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলাম। তারপর আমি ঠাস ঠাস করে আবারও চড় বসিয়ে দিলাম আরেকজনকে। বড় ভাই, আমাদের অপরাধ কি বলবেন? এই শালা, তোরা কাকে বাঁচা কথা বলছিস? কার সাথে রং মাখিয়েছিলিস জানিস? আপনার বোন নাকি? আমাদের ভুল হয়ে গিয়েছে। তারপর আমি ঠাস ঠাস করে তাকেও একটা চড় কষে দিলাম। না রে শালা, ও আমার বউ। ভাই, আপনি কখন বিয়ে করলেন? আর আমরা জানি না ভাইয়া যে ওইটা আপনার বউ। আমি ঠাস করে আরেকটি চড় দিয়ে বললাম, এই শালা, আমি বিয়ে করেছি, তাই বলে কি আমাকে কাঁধে ঢোল মুখে মাইক নিয়ে বলে বেড়াতে হবে সবাইকে? তারপর ছেলেগুলো আমার পায়ে ধরে মাপ চাইলো। তোরা শোন, জি বড় ভাই, বলেন। আমার বউর কাছে ক্ষমা চাইবি, তবে আমার বউ যেন জানতে না পারে যে আমি তোদেরকে মেটেছি। জি ভাইয়া। আর ভাবিকে দেখে রাখবি, কেউ কিছু বললে আমরা ওদেরকে সাহায্য করব। কথাগুলো যেন মনে থাকে। আর হ্যাঁ, তোদের বাকি ক্যাডেটসদেরও বলে দিবি। আচ্ছা, আমরা এখন যেতে পারি ভাই? আচ্ছা, যা। তারপরে ছেলেগুলো কাল নাড়াতে ক্লাস থেকে চলে গেল, আর আমি বাড়ি ফিরে গেলাম। তারপর রহনা কলেজ থেকে বাড়ি যেতে ছেলেগুলো রহনাকে বলল, ভাবি, আমাদের ক্ষমা করে দিন, না জেনে আপনাকে বাজে কথা বলেছি। ক্ষমা কেন? বলেন আমাদের ক্ষমা করে দিয়েছেন, না হলে আমাদের জান বাঁচবে না। কেন? আমি কি আপনাদের বাঁচার ঔষধ? কোনো কথা না বলেই সবাই অহনার পায়ে ধরে ক্ষমা চাইল। আমাদের ক্ষমা করেন, আর কোনোদিন কিছু বলবো না। আরে কি করছেন? পা ছাড়েন। আগে বলেন ক্ষমা করেছেন। হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করেছি, এখন ছাড়িন। তারপর অহনা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দুপুর 12টা পেরিয়ে। আমার রুমে সাহিত্য পড়ছে, পাশে স্মার্টফোন। তারপর অহনা আসলো। অহনা কলেজ থেকে এসে রুমে ঢুকেই মুচকে হাসছে, তা আমার চোখে পড়ে। তখন আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোর? বিড়ি বিড়ি হাসছিস কেন? ভালোই করেছেন। আমি কি করেছি? বেয়াদবগুলোকে সাহায্য করেছেন, ওরা আমার পা ধরে ক্ষমা চেয়েছে। আমি কখন ওদেরকে সাহায্য করলাম? আমি সব জানি, ওদেরকে আপনি মেরেছেন, ভালোই করেছেন। ওরা আর আমার দিকে তাকাবেও না। তুই আবার জেনে গেছিস? খেয়েছেন? আমার মার খাওয়া নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। তারপর অহনা আর কোনো কথা বলল না। ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আমাকে বলল, আসেন খেয়ে নিন। এই পিচি, তোকে কতবার বলবো আমার খাওয়া নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না? আপনি আমার বর, তাই। আমি আর কোনো কথা বলতে না দিয়ে বললাম, চুপ, একদম চুপ, যা এখান থেকে। ওকে, টেবিলে খাবার রেখেছি, খেয়ে নিন। তারপর অহনা ডাইনিং এ চলে গেল। আর আমি মনে মনে বলতে লাগলাম, পুচকি, তোকে যেটা জ্বালিয়েছিল তাদেরকে মেরেছি বলে তুই ভেবে নিয়েছিস আমি তোকে ভালোবাসতে আরম্ভ করে দিয়েছি। তা কখনোই না, তোকে আমি বউ মানি না। তারপর আমি টেবিলে রাখা খাবার খাচ্ছি। এই মুহূর্তে ফোনটি বেজে উঠল টুং টুং শব্দে। আমি হাতে ফোনটা ওঠাতে দেখি পুরনো কলেজের বান্ধবী, সে ফারিয়ার ফোন। হ্যাঁ ফারিয়া, এতদিন পর কি মনে করে? ভালো আছিস? তোদের দাওয়াত থাকলো, সবাই আসবে, এবং কালকে সাথে রহনাকেও আনতে ভুলবি না, কেমন? আমি অবাক হয়ে বললাম, ওরে বাপ রে বাপ, তুই কথা বললি নাকি মেশিন? এত ফাস্ট? তবে কিসের দাওয়াত? আমার বিয়ের, আসবে কিন্তু, মিস করলে খবর আছে। হুট করে বিয়ে ঠিক? বাবার পছন্দ, তাই আর কি।
তোর পছন্দ তো? বাবার পছন্দই আমার পছন্দ। মনে মনে বললাম, বাবার পছন্দ বিয়ে করে আমার মতো জীবনটাকে করতে ডুবে দিস না। হ্যালো, কথা বলছিস না কেন? হকচকেই বললাম, হ্যাঁ হ্যাঁ বল। আজকে চলে আয় তাহলে, বন্ধুরা সবাই এসেছে। আগে গিয়ে সম্মান হারাবি নাকি? কি কি? আরে কিছু না। মিস করবি না, ওকে? আর আজকেই আসবি। তা তো যাবো, তবে একটু প্রবলেম। কি সমস্যা? আমি তোকে যেতে পারবো না, বিয়েতে যাবো। আমার একটা বিশেষ কাজ আছে। মিথ্যে করে বললাম, কারণ আগে গেলে সব বন্ধুরা জেনে যাবে যে এত পিচ্ছে একটা মেয়েকে আমি বিয়ে করেছি, তারপর ওদেরকে জানায়নি। আগে আসলে ভালো হতো, চেষ্টা করে দেখ। চেষ্টা করব, তবে বিয়ের দিন যেভাবে হোক যাবো। তোর বিয়ে বলে কথা। ওকে, আর রহনাকে আনতে বলবি না। ওকে, তাহলে বাই। ওকে বাই। তারপর অহনা বলল, কার বিয়ে? তোর। অহনা মন খারাপ করে আর কিছু বলল না। আমার বান্ধবী ফারিয়ার বিয়ে। আগে ভালো করে বলা যেত না? কি দাঁড়িয়ে আছিস কেন? না, মানে আপনি যদি কিছু নেন। অত দরদ লাগবে না। পানি লাগবে? আমি রেগে বললাম, না লাগবে না, তুই যা। আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন কেন? পিচ্ছি কোথাকার, তোর সাথে আবার কেমন ব্যবহার করব? নিজের বউয়ের সাথে কেমন? তুই আমার বউ। তা না তো কি? তুই যা তো, বকতে পারবো না তোর সাথে। আপনি আমাকে সহ্য করতে পারেন না কেন? কারণ তুই আমার মনের মতো না, তোকে আমি পছন্দ করি না। তাহলে বলতে না দিয়ে বললাম, হ্যাঁ তোকে বিয়ে করেছি ঠিকই, তবে মন থেকে নয়। বাবা চাপে পড়ে। হঠাৎ আম্মু এসে আমাকে বলল, এই রাশিদ, হক চোখে গেলাম। আম্মু সবকিছু শুনে ফেললো নাকি? এই রাশিদ, হক চোখেই বললাম, জি আম্মু। কি চেঁচামেচি করতেছিলি? না মা, এমনিতেই। তারপর আমি মাথায় আলতো করে হাত দিয়ে বললাম, আজ ভেসে যাবো মনে হয়। কার বিয়ে না কি যেন শুনলাম? ও আম্মা, ওই তো আপনার ছেলের। আমার বান্ধবী ফারিয়ার বিয়ে, তাই আর কি। ও আচ্ছা। তারপর আমি মনে মনে বললাম, বাচ্চা গেল বাবা। আমি খাওয়া শেষ করে রুমে গেলাম আর মনে মনে বললাম, আজকে সব জেনে যেতাম। কি হলো আপনার? কেমন যেন করছেন? আমার কিছু হয়নি। আপনি কি ক্লান্ত বোধ করছেন? লেবুর। আমি বলতে না দিয়ে বললাম, না না ওসব লাগবে না। আমি নিয়ে আসতেছি। আর কিছু না বলে মনে মনে বললাম, ওরে আমার দরজাতে পিচ্ছি বউ। তারপর লেবুর রস, চিনি, লবণ দিয়ে শরবত তৈরি করে আনলো। নিন। আমি কি তোকে আনতে বলেছিলাম? না, আমি মনে করলাম আপনি ক্লান্ত বোধ করতেছেন, তাই আর কি। আমি এসব আজবাজে খাই না। খেয়ে নিন, তাহলে ক্লান্ত দূর হবে। তারপর আমি ভীষণ রেগে বললাম, আমি কি জমি চাষ করে এলাম নাকি যেসব জিনিস নিয়ে আসছিস? আমি এসব কথা একটু শব্দ করে বলছি অহনার সাথে, আর তাই আম্মু ডাইনিং রুম থেকে বোধহয় সামান্য কিছু শুনতে পেল। আমার আম্মু মনে মনে ভাবছে, কি হলো, চিৎকার করছে কেন? তারপর অহনা মন খারাপ করে ডাইনিং রুমে গেল। অমনি আম্মু অহনাকে জিজ্ঞাসা করলো, বৌমা, কি হয়েছে? মন খারাপ কেন? না আম্মা, কিছু না। তাহলে রাশিদ চিৎকার করতেছিল যে? না আম্মা, ওসব কিছু না। ও
আচ্ছা। হুম। তারপর আম্মু তার নিচের রুমে চলে গেল। দুপুর পেটেই রাত হয়ে এলো। রাতে ডিনারটা সেরে আমি রুমে গিয়ে এক বন্ধুর সাথে ফোনে কথা বলছি আর বলছি, না না, আমি এখন যেতে পারবো না, আমার পেটের অবস্থা কেমন জানি, রাগ করিস না, বাই। আর অহন আমার পেট খারাপের কথা শুনে আমার জন্য স্যালাড কিনে নিয়ে এসে বলছে, নিন কি স্লাইন পানি। তোর সমস্যাটা কি বলতো? না মানে আপনি ফোনে কাকে যেন বলছিলেন যে আপনার পেটের অবস্থা খারাপ। তো তাহলে নিন, খেয়ে নিন, ঠিক হয়ে যাবে। ও, এখানে রাখ। না, আপনি এক্ষুনি খান। তারপর আর কি, আমি অবশেষে স্যালাইন বাড়ি খেলাম আর মনে মনে বললাম, পিচ্ছি, আমার কাছে যে চেষ্টা করিস না, তোকে কোনোদিনই মন থেকে মানতে পারবো না। তারপর আমি ঘুমিয়ে পড়লাম, সাথে অহনা ঘুমিয়ে পড়লো। তাছাড়াও দুজনের মধ্যেখানে বালিশ নামক তার বেড়া, আর তাই দুইদিকে দুজনে ঘুমিয়ে পড়লাম। জানালার ফাঁক দিয়ে আলতো প্রভাতের আলো, ফোনের টুংটাক শব্দে আমার প্রভাতের ঘুমটা ভাঙে। আমি উঠতে যাবো, অমনি আমার চোখে পড়ে অহন আমার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তাই ডেকে বললাম, এই বুঝকি, সর সর আমার বুকের উপর থেকে। হুম। ঘুমের ঘরে অহনা জোরালো ভাবে আমার বুক চেপে ধরল আর আমি অহনাকে সরিয়ে উঠে পড়লাম। ফোনটা হাতে নিয়ে দেখি হারিয়ে, মানে আমার বান্ধবী আমার স্ক্রিনে ভাসছে। হারিয়ার ফোন আসা দেখে আমি মনে মনে বলতে লাগলাম, এত সকালে ভারী এখানে ফোন করলো, কিছু হয়নি তো? আবার দেখি টুংটাং শব্দে আমার ফোনটা বেজে উঠল। আমি আবার ফোনটা হাতে নিতে দেখি হারিয়া ফোন করেছে। হ্যালো হারিয়া। এই, তুই কি করিস? ঘুমাচ্ছিলাম দোস্ত, বল। গাদার মতো দাঁড়িয়ে ঘুমাচ্ছিলি নাকি? সরি বাবা, সরি, এবার তো বল। আজকে তুই চলে আয়, এবং এক্ষুনি। তোকে তো বলেছি আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কালকে আসছি। বিয়ের দিন পৌঁছলেই তো হলো। আমার বিয়ের চেয়ে তোর কাজ বেশি ইম্পর্টেন্ট। একটু বুঝে দেখ, বিয়ের দিন আসছি তো। আচ্ছা, তুই তোর কাজ নিয়ে থাক, আমি বিয়েই করব না। আমার সবচেয়ে ভালো কাছের বন্ধু যখন। তারপর আমি আর কোনো কথা বলতে না দিয়ে বললাম, থাম থাম, আচ্ছা বাবা, আজকে আসছি, তাও রাগ করিস না। তাহলে তোরা সবাই চলে আয়। মানে? মানে হলো তুই, ভাবি, আন্টি, আঙ্কেল। আবু তো বিজনেসের কাছে বাইরে, আর আম্মু একটু অসুস্থ, বরং আমি একাই আসছি। একা আসবি মানে? অন্তত অহনা ভাবিকে নিয়ে আয়। অহন আম্মুর সাথে বাড়িতে থাকবে, আমি আসছি। একদম চালাকি করবি না, অহনাকে সাথে নিয়ে আয়, নইলে। আমি বলতে না দিয়ে বললাম, ঠিক আছে দোস্ত, ঠিক আছে। বন্ধুরা সবাই চলে এসেছে, তাড়াতাড়ি আয়। কি, বদমাশগুলো চলে আসছে? হুম, তুই তাড়াতাড়ি আয়, বাই। ওকে, বাই। বদমাশগুলো তাহলে মনে হয় আজকে গণধোলাই দেবে। এমনিতে বিয়ে করেছি, তারপর বলিনি। আজ আমি গণধোলাইকে শেষ, ওরা কপাল আমার। মনে মনে চিন্তিত হয়ে বললাম। কিছুক্ষণ পর অহনা বলল, ফ্রেশ হয়ে আসেন, চা নিয়ে আসছি। তুই আবার কখন ঘুম থেকে জাগলি? এক্ষুনি ফ্রেশ হয়ে আসেন, তারপর আমি ফ্রেশ হয়ে এলাম। ফ্রেশ হয়ে আসতেই অহনা বলল, আপনার চা। দে। বদমাশগুলোর আসার কথা শুনে ভিতরে নিশ শুকিয়ে গেছে, চাটা খেয়ে নিই বরং। কথাগুলো মনে মনে বললাম। আপনি চা খেয়ে নিন, আমি একটু ছাদের উপরে গেলাম। পুচকিকে না নিয়ে গেলে তো অহনা রাগ করবে, কিভাবে বলবো ওকে? কথাগুলো মনে মনে বললাম। কি হলো, চা খেয়ে নিন। হক চুকিয়ে বললাম, ও হ্যাঁ। আমি ছাদে গেলাম।
তারপর অহনা ঘরের বাইরে যাওয়া মাত্রই আমি চিৎকার করে ডাকলাম, অহনা, অহনা। জি, আমাকে ডেকেছেন? কেন, শুনতে পাসনি? জি বলুন। রেডি হ, যেতে হবে তো। কোথায় যাবেন? জাহান নামে যাব, যেতে পারবি? আপনি যে আমি বলতে না দিয়ে বললাম, যা রেডি হ, কালকে ফারিয়ার বিয়ে, আজকে যেতে হবে। আগে ভালো করে বললেই তো হতো। কি হলো, রেডি হ। আমি না গেলে হবে না? তুই না গেলে আমার ভালো, কেউ জানবে না যে তুই আমার বউ। কথাগুলো মনে মনে বললাম। তবে ফারিয়া রিকোয়েস্ট, অহনা বলল, তাহলে আপনি যান, আমি বাড়িতে থাকছি। কেন, কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। তাহলে বেশি কথা না বলে রেডি হ। তাহলে বেশি কথা না বলে রেডি হ। অহনা আর কিছু না বলে বলল। ওকে। তারপর অহনা স্নান করে সাজুগুজু করতে করতে আরম্ভ হলো, আর আমি স্নান করে ছাদের উপরে গেলাম। ওদিকে অহনা সাজুগুজু করতে শুরু করলো। অহনা লাল শাড়ি পরতে পছন্দ করে, তাই লাল শাড়ি, লাল লিপস্টিক, একগোছা লাল চুড়ি, সুচগুলো লাল রঙের, এমনকি চুল আটকানোর খোপাটাও লাল রঙের। এক কথায় পুরো ডানাকাটা লাল পরি। অহনার শাড়ির আঁচলটা পেঁচিয়ে কাঁধের উপরে উঠাচ্ছে। অমনি আমি রুমের মধ্যে প্রবেশ করলাম। এত সাজুগুজু কেন? বিয়ের দাওয়াতে যাচ্ছি তাই। বিয়ে দাওয়া যাচ্ছিস নাকি বিয়ে করতে? ছি ছি, কি বলছেন? যাই হোক, তারপর আমিও একটা ফ্ল্যাট শার্ট আর একটা প্যান্ট পরে রেডি হয়ে অহনাকে বললাম, হয়েছে, এখন তাড়াতাড়ি বের হ, যেতে হবে এখন। তারপর অহনা বের হচ্ছে, আর আমি বাইক করে বের হচ্ছি। তারপর আমি আর অহনা আমার আম্মুকে বলে ফারিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিছু পর যেতে না যেতেই আমার আরেক বান্ধবী লিমার সাথে দেখা। আমি বাইক সাইড করে দাঁড় করলাম। কিরে লিমা, তুইও কি এখন যাচ্ছিস নাকি? হ্যাঁ, তবে আমার গাড়ি না আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো কেমন চলছে? দুষ্টুমি ভুলিসনি, তাই না? এটা কে? মজা করে বললাম, এটা তোর বন্ধুর বাবা স্ত্রীর বৌমা। কি? তুই বিয়ে কখন করলি? কয়েকদিন আগে। তারপর লিমা ও না হাই হ্যালো বলল, আর লিমা আমাকে বলল, তুই আমাদের কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেললি, তাহলে তুই ফিটে তোলা লাগা। তারপর লিমা ওদেরকে সবকিছু জানিয়ে দিল। আর আমি মনে মনে বলছি, আজকে যে আমার কপালে কি আছে সেটা শুধুমাত্র আল্লাহ জানে। তারপর আমরা আবার রওনা হলাম। কিছুক্ষণ পর লিমার গাড়ি আসলো, তারপর সেও রওনা হলো। অহনা জিজ্ঞাসা করলো, কেন? কেন ধুলাই দেবে? তোর জন্য। তারপর আমি আর অহনা ফারিয়াদের বাড়িতে পৌঁছালাম। তারপর ফারিয়া আমাদেরকে দেখেই বলল, কি রে, এসেছিস? হুম, আসলাম। চল উপরে চল। ওকে, চল। তারপর ফারিয়া আমাদেরকে দোতলা নিয়ে যায়। ফারিয়া, বদমাস্তিটা এসে গেছে নাকি? রাকিব সাকিব ও মৃদুলের কথা বলতেছিস? হুম। হুম, ওরা তো অনেক আগেই আসছে। ও আচ্ছা। হুম, আর রিও এসেছে। ওই তো এসেছে, তাহলে তুমি শেষ। ও তো মেয়ে মানুষ না, আজ তো বড় একটা বদমাশিনী। তুই চিন্তা করিস না, আমি তোকে বাঁচাবো। ওরা কোথায়? ওরা ছাদে আছে। তারপর আমি অহনা ফারিয়া ডাইনিং এ বসলাম। আর কিছুক্ষণ পর দেখলাম ছাদ থেকে রাকিব, সাকিব, মৃদুল ও রিয়া সবাই নেমে এলো। রাকিব আমাকে দেখেই বলল, শালা, তুই এসে গেছিস, ধর শালাকে। তারপর আমাকে ওরা দুজনে ধরে আছে, আর রাকিব ও রিয়া আচ্ছা পিটুনি দিচ্ছে। আরে আরে, কি করছিস তোরা, থাম।
আমার কথাটা তো শোন। শালা, তোর কোনো কথা শুনবো না, আগে মেরে রাগ মিটিয়ে নেই। ফারিয়া ধরতে গেল, কিন্তু পারল না। আর অহনা সব দৃশ্য দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারিয়া, তুই ধরতে আসিস না, নইলে তোকেও পিটাবো। তবে একটু লেট করে মুভিটা মিস করলি। রাকিব, সাকিব, মৃদুল ও রিয়া ইচ্ছে মতো পিটিয়ে তারপর আমাকে ছেড়ে দিল। আর আমি হাঁপাতে বললাম, ওরে শালারা, তোরা বন্ধু নাকি শত্রু? এসব মানে কি? আমরা এই 6 জন ও লিমা, এই মোট 7 জন। আমরা খুব ভালো বন্ধু। তাহলে এসব এইসবের কারণ রাশেদ আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে, তাই আমাদের সবার এত রাগ। আমরা কত প্ল্যান করে রেখেছিলাম, ও সব শেষ করে দিয়েছে। ও এই জন্য? হুম। কিছুক্ষণ পর লিমার আগমন। লিমা এসে বলল, হাই অল। রাকিব, সাকিব, মৃদুল ও রিয়া ভীষণ হাসি খুশি হাসি মুখ নিয়ে বলল, হাই দোস্ত, কেমন আছোস? ভালো, তোরা সবাই ভালো আছিস? হুম, আমরা সবাই ভালো। তার মানে তোরা আগে ভাগে রাগ মিটিয়ে নিয়েছিস? তুই ঠিক বলেছিস, আমরা মুভিটা শেষ করে দিয়েছি। অমনি লিমা রাকিবকে এক ঘুষি দিল। ও মা গো, তুই মারলি কেন? কারণ তুই রিয়ার সাথে প্রেম করতেছিস, এটা আমাদের বলিসনি। আমার কানে পৌঁছানো মাত্রই আমি রাকিবকে আর রিয়াকে 2-4 ঘুষে দিলাম। তারপর আমি হেসে বললাম, শালা আমাদের সাথে। লিমা বলতে না দিয়ে বলল, একদম ভুলভাল বলবি না, একটা যে মিস করে দিলি। লিমার কথা শুনে রিয়াপদের সব বন্ধুরা হেসে ফেলল। সাথে কষ্টের জীবন পড়া পাশা হৃদয়ের আমার স্ত্রী অহনা আলতো হাসল, যেন পুগ্গপনের এক ফালি শশী। যাই হোক, তারপর সবাই গল্প করতে করতে দুপুর পেটে রাত হয়ে এলো। রাতে ডিনারটা সেরে ঘুমিয়ে পড়লাম। কেউ গল্প করতে করতে সোফায়, কেউ বা মেঝেতে, কেউ বা বিছানায়। তারপর প্রভাতের ঘুমটি ভাঙলো বন্ধুদের হইচই করায়। অনেকদিন পর 7 বন্ধু বান্ধব একসাথে মারামারি হাসাহাসি করে ঘুম থেকে জাগলাম 7 বন্ধু অহনা। কিরে ফাড়ি, হারিয়া বলতে না দিয়ে বলল, একদম পাক্কামো করবি না। কেন ম্যাম, বরের বাড়ি যেয়ে কি করবা? অত হাসিস না, যত হাসি তত কান্না। বলে গেছেন রামসার বন্যা। তুই তো দেখছি কবিতা ডায়লগ মারছিস। আর কি করবে? তুই রেডি হয়ে থাকিস, তোর বিয়ের দিন দেখাবো মজা। হুম। তারপর আমি বিরক্ত হয়ে বললাম, তোরা থামবি না আমাকে খুশি করতে হবে? তারপর ইয়া বলল, তুই আজ কিছু করতে পারবি না, কারণ তোর বউ তোর সামনে। বলা মাত্রই আমি এক খুশি কষে দিলাম রিয়াকে। ও মা গো, পেতনি বজ্জা। মেয়েরা পেতনি হয়। সবাই একসাথে হেসে ফেলল। বাপ রে বাপ, অনেকদিন ধরে এভাবে হাসিনি, আর আজকে হাসলাম। তাই তাহলে আমাদের 33, ওকে? কারণ আমাদের জন্যই আজ এত হাসতে পারলি। আজকে বিয়েতে পেট পুড়ে খাস। রিয়া আমার পিছন থেকে আমার কলার ধরে টান দিয়ে মারতে শুরু করলো আর বলল, শালা কিপটা। ওরে পেতনি ছাড়, লাগছে তো। কি কি? আমি পেতনি? না না দোস্ত, তুই পেতনি না, তুই আমার মিষ্টি বন্ধু। হুম হুম। ছেড়ে দিলাম, হাঁপাতে হাঁপাতে। আমি আবারও বললাম, তুই সত্যি একটা পেতনি। বলেই দিলাম এক দৌড়। রিয়া আমার পিছন পিছন দৌড় দিল আমাকে মারার জন্য। তখন লিমা রিয়াকে বলল, ওই রিয়া, দাঁড়া, মারামারি করিস না, এখন সবাই ফ্রেশ হয়ে আয়।
রিয়া আর আমার পিছু পিছু না গিয়ে চলে আসলো। তারপর সবাই ফ্রেশ হয়ে এসে জল খাবারকে সাজুগুজু করতে ব্যস্ত। বিয়ে বলে কথা, রিয়ার উপরে ফারিয়াকে সাজানোর পাটটা পড়লো। তারপর ফারিয়াকে সাজাতে শুরু করলো। লাল বেনারসি, আইলানা, মাঝখানে চোখটা যেন ঢেকে গেছে, কুচকুচে কেশ রাশি মেলানো, ঠোঁটটা লিপস্টিকে ঘেরা। বোধহয় সব লিপস্টিক ওর ঠোঁটের উপর টকবকে ভাসছে। ফারিয়াকে সাজানো প্রায় শেষ পর্যায়ে। অমনি দুষ্টু বন্ধু রাকিবের আগমন। ফারিয়া, তোকে দেখতে অসাধারণ, দারুণ, সেই বেশ ঝাক্কাস লাগছে। তখন রিয়া বলল, আমাকে বুঝি ভালো লাগে না? আমার সোনাটাকে তো দারুণ দেখাচ্ছে। একটা কিস করলাম। দরজার ওপাশ থেকে সাকিব বলছে, দেখ পেদনি পেদনা কি করছে। সাকিবের কথা শুনতে পেয়ে রিয়া লজ্জায় লাল হয়ে গেল। কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে রিয়াকে বললাম, কি রে, সাজানো হয়েছে? না, আরেকটু বাকি আছে। তোদেরকে সারা জীবন সময় দিলেও সাজগুজু শেষ হবে না। আমি কিছু বলতে যাব, অমনি ফারিয়া বলল, আচ্ছা রাশেদ, তোর একটা কাজ আছে। কি কাজ বল? তোকে একটু পর গান গাইতে হবে। আর চিন্তা নেই, তোর পছন্দের গিটার আছে। ধুর, গানটার সব ভুলে গেছি। তুই গান না গাইলে বিয়ের পিড়িতে বসবো না, হ্যাঁ বলে দিলাম। ওরে আমার মিষ্টি বন্ধু, ওকে ওকে গাইবো, তবে আলতো একটু গাইবো। তারপর ফারিয়ার সাজানো কমপ্লিট হওয়ার পর রিয়া, লিমা, রাকিব, সাকিব, মিতুল সবাই একসাথে বলল, কোথায়? নিচে চল, নাচবো মোরা ঘুরে ঘুরে, গাইবো বন্ধু মোদের গান, চল চল চল। হয়েছে হয়েছে, এত ছন্দ মেলাতে হবে না। আর ওদিকে আমার বউ অহনা সবকিছু চুপচাপ দেখছে আর শুনছে। তারপর সবাই গান বলার জন্য নিচে যেতে বলছে। তখন ফারিয়া বলল, একটু পর গাইবে, এখন না। আমরা এখনই গান শুনবো। গিটারটা দে। গিটারটা সাথে নিয়ে রাকিব আমাকে জোর করে নিচে নিয়ে গেল। রাশেদ, গান গাওয়া শুরু কর। বাড়ি ভর্তি মানুষ, যদিও এখনো বরপক্ষ আসেনি, হয়তো রাস্তায় বেরিয়ে গেছে। গান কার না ভালো লাগে? গানের মধ্যে মানব হৃদয় সুখ উপচে পড়ে। তারপর সবাই বলে উঠল, সবার মনে গান শোনার জোয়ার, মন আনন্দে হেরে তুলে। তারপর আমি গিটারটি হাতে নিয়ে সবার মধ্যখানে গানের সুর তুললাম। ও লা লা লা, ও লা লা লা, বড় একা একা লাগে আমার, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর, লাগে না ভালো আর, আছে ভালোবাসা নেই অধিকার, আছে ভালোবাসা নেই অধিকার, লাগে না ভালো আর, লাগে না ভালো আর। তারপর সবাই করতালি দিল। দোস্ত, তুই ফাটিয়ে দিয়েছিস। তারপর রাকিব, সাকিব, লিমা সব আমার গলা ধরে জড়িয়ে ধরল। আর ওদিকে অহনা এক কোণে নীরবে দাঁড়িয়ে আছে, কোনো কথাই নেই, একদম চুপচাপ। আর আমার অজান্তেই আমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কারণ অনার্স লাইফের প্রেমিকার কথা মনে পড়ে। আমার চোখে জল কেউ না দেখলেও অহনা তো ঠিকই দেখেছে এবং কিছুটা অনুভব করতে পেরেছে। আমি রিয়াকে বললাম, দোস্ত একটু জল এনে দিতে পারবি, গলাটা শুকিয়ে গেছে। ওকে, আনতেছি। তারপর রিয়া জল এনে দিল, আর আমি জল পান করে শান্তির শ্বাস ফেললাম। তারপর কে কে যেন বলল যে বরপক্ষ আধা ঘন্টার মধ্যে চলে আসবে। এ কথা শুনে আমরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেলাম। আধা ঘন্টা পর বরপক্ষ এসে গেল।
আমি সিঁড়ি বেয়ে নিচে নামছি। তখনই বরপক্ষের একটা অপরূপ সুন্দরী মেয়ের দিকে আমার চোখ পড়ল। আর ওকে দেখে আমি মনে মনে বলতে লাগলাম, ওটা লিসার মতো দেখা যাচ্ছে। ওটা লিসা নয় তো? লিসা হচ্ছে অনার্স লাইফের প্রেমিকা। মেয়েটা যদি লিসা হয় তাহলে ওকে কি জবাব দেব? না, এখানে আর থাকাটা ঠিক হবে না, বরং আমি ছাদের উপর চাই। কথাগুলো মনে মনে বললাম। মেয়েটিরও চোখ চমকে যায় আমাকে আলতো আড়াল থেকে দেখে। মেয়েটিরও সন্দেহ জাগে যে আমি ওর অনার্স লাইফের প্রেমিক কিনা। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটির মনে নানান প্রশ্ন জাগলো, আর মনে মনে বলতে লাগলো, ওটা কি রাশেদ? না, আমার চোখে মিথ্যা দেখছি। আমাকে জানতে হবে ছেলেটা কি রাশেদ নাকি অন্য কেউ। না না, রাশেদ এখানে কেন আসবে? না, তবুও একবার আমাকে জানতে হবে যে ওটা রাশেদ কিনা। আমি সিঁড়িতে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এতক্ষণে ঠিক ধরে নিলাম যে ওই মেয়েটি লিসা, আমার অনার্স লাইফের প্রেমিকা। তারপর আমি তাড়াহুড়ো করে সিঁড়ি পেয়ে ছাদে উঠতে আরম্ভ করলাম, কারণ আমি পরিষ্কারভাবে দেখে নিয়েছি যে ওই মেয়েটাই আমার অনার্স লাইফের প্রেমিকা। আর আমি উপরে প্রায় উঠে গেলাম। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি লিসা। এই নিশানায় আমার চোখ ওর দিকে চেয়ে আছে। আমাকে ছাদে উঠতে দেখে সেও ছাদে উঠতে আরম্ভ করলো। আমি ছাদে উঠে একা একা দাঁড়িয়ে আছি। তারপর লিসা ছাদে উঠে গেল। তারপর আমি পিছনে দেখাতেই দুজনের চোখে চোখ পড়ে গেল। আমাকে দেখে লিসা এক দৌড়ে আমার কাছে এলো। তারপর কিছু না বলেই আমাকে কড়ালভাবে জড়িয়ে ধরলো। তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? কেন কেন? তুমি ভালো আছো তো? এই কথা বলেই আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরল। আমার সুখ পাখি আমার পাশে নেই, আমি কি করে ভালো থাকি বলো? তারপর লিসা নিচের অজান্তেই নিচের লিপস্টিক রাঙানো ঠোঁটখানি আমার ঠোঁটের সাথে চেপে ধরল। অনেকক্ষণ পর লিসা আমার ঠোঁট থেকে ঠোঁট ছড়ালো। আমরা দুজনেই হাঁপিয়ে গেলাম। এত বছরের ব্যবধান, এত দূরে থাকা, না বলা কথা, না জড়িয়ে ধরে কথা না বলা। বোধহয় আজকে সবকিছু শোধ করে নিল চুম্বন দিয়ে। করারভাবে ঠোঁটে ঠোঁটাঘাত তো স্বাভাবিক। কতদিন পর দেখা, মনের কষ্ট যেন এক নাগারে প্রায় 10 মিনিটের চুম্বনে ভুলে গেল। কে বা জানতে চায় প্রেমিক এখন ম্যারেজ কিংবা ম্যারেজ না? মায়ের জাত নারীর মতো পুষ্পের নাই, তুলোর মতো, ফুলের মতো নিষ্পাপ। এতদিন পর যখন প্রেমিকে দেখা, তখন তো প্রেমিকা নিজেকে ঠিক রাখা অসম্ভবপর। কেউ দেখছে বা না দেখছে, অত ব্যাপার সময় তখন নেই। জড়িয়ে প্রবল চুম্বনে অর্থাৎ কিস দেওয়াটা তো অতি স্বাভাবিক। তুমি তো আগের মতো নেই। স্বর্ণ মুখখানি শুকিয়ে গেছে। তুমি কি আমাকে ভুলে গেছো? লিজার এইসব কথা শুনে আমি মনে মনে বললাম, তোমাকে আমি কিভাবে বোঝাবো লিজা? আমি তো অন্যের কাছে বন্দি। লিজা গালে হাত বুলিয়ে বলল, রাশেদ, কথা বলতেছো না কেন? হ্যাঁ বলো। আমি কখনো ভাবিনি তোমার সাথে এভাবে দেখা হবে। তারপর আমি কান্নায় ভেসে বললাম, তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? আমার কি দোষ ছিল? জান, আমি তোমাকে কত খুঁজেছি জানো, তবুও কেউ তোমার খোঁজ দিতে পারেনি। তখন তোমার অভাবে আমি এবারে পাগল হয়ে গেছিলাম। আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছিলাম যে আমাকে ছেড়ে চলে গেলে? আমার অজান্তেই যদি তোমাকে আমি কষ্ট দিয়ে থাকতাম, তাহলে তো তুমি আমাকে ভুলটা ধরিয়ে দিতে পারতে, তাই না? বলো কেন, কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? আমি তোমাকে ছেড়ে যাইনি। আমি বাধ্য হয়েছিলাম তোমাকে না বলে বিদেশে যেতে। বিদেশে? তোমাকে বলার মতো আমার হাতে সময় ছিল না। আর মনে আছে তোমার সাথে সেদিন শেষ দেখা করে আসার সময় কি বলেছিলাম? তারপর আমি অতীতের রাজ্যে চোখ দুটি বুঝে চলে গেলাম সেদিনে সেই দিনে। অতীতের কাহিনী। ও ডিয়ার, এত দেরি করে আসলে কি ভালো লাগে? সব সময় পাশে রাখতে মন চায়, তাই না? তাতে কি সন্দেহ আছে? শোন আমার, আজ থেকে তুমি চাইলে সব সময় তোমার পাশেই থাকবো। সত্যি? আর এমনি এমনি নয়, বিয়ে করে। চলো আজকেই বিয়ে করে নি।
বিয়ে তো 100-100 করব, তবে আমি কি কোনো কাজ করি? তাহলে আমি চললাম। তারপর আমি হাত ধরে টেনে বললাম, আরে কোথায় যাও? এমনি এমনি চলে যাবে? না, পারবো না। বিয়ে যখন করব তখন দিব। আচ্ছা বাবা, বিয়ে করব। গাল ধরে কপালে কপাল ঠেসে কথাটা বললাম। কখন বিয়ে করবা? শুন। কত শুন? অর্ণব, ভেরি শুন। তারপর লিসা মনে মনে বলল, আমি হয়তো কোনোদিন তোমার হতে পারবো না। আমি যে এক জটিল অসুখে আক্রান্ত। আমাকে ছেড়ে কখনো যাবে না তো? যার আমার খুব ভয় করে যদি তুমি হারিয়ে যাও। নিয়তির যা লেখা আছে তাই হবে। আচ্ছা, আজ তাহলে আমি যাই। বাই। ওকে, আর কালকে তাড়াতাড়ি আসবে কিন্তু। বর্তমানে ফিরে আসলাম। তারপর হঠাৎ রিয়া ছাদের উপরে আসলো। ছাদের উপরে উঠতেই লিসাকে দেখে চমকে গেলাম। চমকারই তো কথা, এতদিন পর লিসার দেখা পেয়েছি। লিজা, লিজা তুমি এখানে? রিয়ার ডাকের আওয়াজে আমি অতীতের স্মৃতির পাতা থেকে বাস্তবের জগতে ফিরে এলাম। রিয়া, লিজা তুমি এতদিন কোথায় ছিলে? নিয়তির চক্রে না জানি কোথায় গিয়েছিলাম হারিয়ে। আর আমাদের দুজনের চোখেই জল দেখে রিয়া বলল, আচ্ছা, তোমরা তাহলে কথা বলো, আমি নিচে গেলাম। ওকে, আর কেউ যেন না জানে। আচ্ছা। তারপর রিয়া নিচে চলে গেল। আমি তো সেদিন অতটা বুঝিনি, তবে কেন? কারণ আমার জটিল অসুস্থতার কথা তোমাকে বললে তুমি ভীষণ কষ্ট পেতে। কিন্তু আমি জানতাম না বাবা আগে থেকে আমার চিকিৎসার জন্য সব ব্যবস্থা করে রেখেছে। তোমাকে বলার সুযোগটুকুও পাইনি। আমি জানতাম না সেদিন বিদেশে যেতে হবে। আমাকে তুমি ক্ষমা করে দিও। আরে তুমি কেন ক্ষমা চাইছো? ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি তোমার এত কাছে থাকার পরও তোমার কথা জানতে পারিনি। তারপর লিসা বলল, তোমার পিচ্চি বাবুটাকে আমাকে এক পলক দেখাবে? লিসার এই কথা শুনে আমার পুনরায় অতীতের কথা মনে পড়ে গেল। অতীতের পাতায় চোখ বন্ধ করে ওই দিনের কথা ও স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। অতীতের কাহিনী। আচ্ছা, আমাদের বিয়ের পর একটা পিচ্চি বাবু হবে। তখন কিন্তু আমি সব সময় কোলে নিয়ে থাকবো। তুমি কোলে নিতে পারবে না। পাগল নাকি? আমার পিচ্ছি বাবু আর আমি কোলে নিতে পারবো না, বরং তুমি কোলে নিতে পারবে না। কি? তোমাকে এমন মার মারবো না? ঠিক আছে, আমি কোলে নেব না। কথাটা মন খারাপ করে বললাম। তুমি রাগ করলে? আমি এমনিতেই বললাম। আচ্ছা, দুজনেই আমাদের পিচ্চি বাবুকে কোলে নিব। এবার তো একটু হাসো। আর ওদিকে লিসা এক নিশানায় আমার দিকে তাকিয়ে রইল। তারপর লিসা কাঁধে হাত দিয়ে পড়ল, এই রাশেদ, রাশেদ। লিসাটাকে আমি অতীতের পাতা থেকে বাস্তব জগতে ফিরে এলাম। চোখ খুলে বললাম, হ্যাঁ। কি? তোমার পিচ্চি বাবুটাকে দেখাবে না? পিচ্ছি বউ মানে? পিচ্চি বাবুটা হওয়ার কথা ছিল আমাদের, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, তা হয়নি। দেখাও না রাশেদ তোমার পিচ্চি বাবুটাকে। তারপর আমি মনে মনে বললাম, আমি তো বিয়ে করেছি নামে মাত্র, আর আমি আমার বউকে এখনো মেনে নিতে পারিনি। একে অপরের কাছ থেকে দূরে থাকি। কথা বলতেছো না কেন? আসলে আমার কোনো পিচ্ছি বাবু নেই, আর আমি তা কখনো চাই না যে হোক। আচ্ছা রাশেদ, তুমি কি আমাকে ভুলে গেছো? অতীতের স্মৃতিগুলো ভোলার নয়, তোমার সাথে পথ চলা, দুষ্টুমি করা, ওগুলো ভোলার নয়। আমার একটা কথা রাখবে?
হুম, বলো। তোমাকে অনেক দিন থেকে দেখিনি, আর দেখিনি তোমার হাসি মুখখানি। একটু হাসো না প্লিজ। তারপর আমি একটু আলতো কান্না চাদরে আবৃত মিথ্যা হাসি দিলাম। লিসা পুনরায় আমার বুকে নিজের মাথা রেখে কান্নায় জড়িয়ে ধরে বলল, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সেদিন যদি তোমাকে বলে দিতাম আমি জটিল অসুখে আক্রান্ত, তাহলে আজ এত কাছে পেয়েও দূরে যেতে হতো না। তুমি যতই দূরে থাকো না কেন, আমার মনে তোমার জায়গা। তারপর পিছন থেকে কে যেন রাশেদ বলে ডাক দিল। ডাক দেওয়া মাত্রই লিজার সাথে সাথে আমার বুক থেকে নিচে মাথা সরিয়ে পাশে বসলো। তুমি এখানে? হুম, চিনতে পারছো আমাকে, যাকে তুমি সবসময় ভাবি ভাবি ডাকতে? হুম, চিনতে পেরেছি। বাট এতদিন তুমি কোথায় ছিলে? সবই নিয়তির চক্রান্ত, আর কি। তারপর আকিব আমাকে বলল, রাশেদ, নিচে ফারিয়া বসে আছে আর তোকে ডাকছে। কেন, কি হয়েছে ওর? হাতে সময় নেই, তাড়াতাড়ি আই। লিজা, তুমিও চলো। ভারী আমাকে কেন রাখছে? তোর মাথা সত্যি খারাপ হয়ে গেছে। ফারিয়া তোর সবচেয়ে ভালো বন্ধু, আর ও তোকে পাশে ছাড়াই বিয়ের কাজ সম্পূর্ণ করবে। সরি রে, আসলে ওই মুহূর্তে আমার মাথা ঠিক নেই। আচ্ছা, এখন তাহলে চল। ওকে, চলো। লিসা, তুমি এসো। তাড়াতাড়ি চল, ফারিয়া বসে আছে। তারপর ছাদের উপর থেকে আমি লিসা রাকিব নিচে গেলাম। আমাকে দেখতেই ফারিয়া বলল, তুই কোথায় ছিলি? এত খোঁজাখুঁজি করছি, তবুও ফাই নাই। ফারিয়া লিসাকে চিনতে পারলো না, কারণ ফারিয়া এইচএসসি পাশ করার পর আমি আর ফারিয়া ভিন্ন ভিন্ন কলেজে ভর্তি হয়েছিলাম। না, মানে এই তো আমি। তুই আমার সামন থেকে যা। আমার বিয়ের দিনও তুই আমার পাশে থাকিস না, তোর দরকার নেই। সরি সরি সরি, এই দেখ আমি কান ধরলাম, এবার তো আমি থাকি। আমি জানি না তুই আমার বিয়েতে থাকবি কি না। আচ্ছা, আমি চললাম। তোর যখন রাগ ভাঙবে তখন আসবো। এই রাশেদ, দাঁড়া। তুই সত্যি সত্যি চলে যাচ্ছিস? তোর রাগ ভেঙেছে? তোর উপর রাগ করে কি আমি থাকতে পারি? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। সরি, আর করবো না। আয় আমার পাশে বস। তোর পাশে মেয়ে মানুষ বসে আছে, তবে আমি কিভাবে বসবো? আমি এখানে দাঁড়িয়ে দেখছি। সমস্যা নাই, আয় এখানে বস। তুই তো আর ছাড়বি না। আচ্ছা, বসছি। সময় প্রায় রাত 10টা। বরপক্ষ কনেপক্ষ সবাই মিলে লাঞ্চ করতে গেলাম। পিছু পিছু অহনাও আসলো, কিন্তু আমি তাকে দেখতে না পেয়ে একটু চিন্তিত হলাম। আমি মনে মনে বললাম, অহনাকে তো দেখছি না, বাড়ি চলে গেল না তো? আমার চোখে তো পড়ছে না। কি হলো তোমার? কেমন জানি দেখাচ্ছে। কিছু না, চল লাঞ্চ করে আসি। চলো। তারপর পিছন থেকে কে যেন এই দাঁড়ান বলল, আর পিছনে তাকিয়ে দেখলাম অহনা। লাঞ্চ করতে যাচ্ছেন? আমি অহনাকে দেখে লিসাকে বললাম, লিসা, এ হলো অহনা। আর অহনাকে বললাম, অহনা, আর এ হলো লিসা। কে হয় তোমার? আমি এবার বলতে বাধ্য হলাম, শি ইজ মাই ওয়ান ওয়াইফ। ওহ না, তোমার ভাগ্যটা ভীষণ ভালো। তোমার মতো আর কে সুখী আছে? রাশেদের মতো একজন ভালো স্বামী পেয়েছো। হাই। হ্যাঁ, হাই। আপনি কি রাশেদের ফ্রেন্ড? লিসা, অহনা, চল এখন লাঞ্চটা সেরে আসি। চলো।
তারপর আমি অহন আর লিসা তিনজন একসাথে লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ ছেড়ে ফারিয়াদের বাড়ির বাইরে গেলাম। আর লিসাকে আমি এক জায়গায় দেখিয়ে ওখানে দাঁড়াতে বললাম। তারপর আমি অহনা রাস্তার ধারে গিয়ে দাঁড়ালাম। তারপর আমি অহনাকে বললাম, বিয়ে তো প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরেই বরপক্ষ চলে যাবে, আর আমার একটু ফিরতে দেরি হবে। তোকে বরং গাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আপনি যাবেন না? বললাম তো আমি পরে আসছি। না থাক, আপনার সাথে যাব। আমি বললাম তো আমার দেরি হবে, রাতও হতে পারে। তোকে গাড়িতে পাঠাচ্ছি, আর আমি পরে আসছি। আমার সমস্যা হবে না, রাত হলে আমি আপনার সাথে যাব। যা বলছি তাই শোন। অহনা ভয়ে ভয়ে বলল, আচ্ছা, আপনি গাড়ি ডাকুন, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। এই যে ট্যাক্সি। তারপর ট্যাক্সি দাঁড় করিয়ে ট্যাক্সিওয়ালাকে অহনাকে বাড়িতে নামিয়ে দিতে বললাম। অহন আমাদের বাড়িতে রওনা হলো। তারপর আমি বাগানে এক বৃক্ষ ছায়া নিচে লিজাকে নিয়ে গেলাম। পুকুর পাড়ে শান বাঁধানোর বেঞ্চিতে দুজনে বসলাম। তুমি এখন কোথায় থাকছো? আমি যেখানে থাকি সেখানে থেকেও না থাকি। আমি যদিও এখন অন্যের শিকলে বন্দি। ও, আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, লিজাও কিন্তু ম্যারিড। আমি যদিও এখন অন্যের শিকলে বন্দি, তবু তোমার মাঝে আছি, অনুভব করি সারাটি সময়। তুমি তো একটা মিষ্টি কাছের মানুষ পেয়েছো, আর আমার ভাগ্যে জুটেছে মাতাল বর, নারী পিপাসু বর। নিশি রাতেই নারীর পিছু পিছু ঘুরে বেড়ায়, বাড়ি ফিরে আমাকে অন্যায় অত্যাচার করে, আর সারা দিন মদ নিয়ে ব্যস্ত থাকে। সবই নিয়তির খেলা। কেন বা আমার জটিল অসুখ হবে, আর কেনই বা আমি বিদেশে যাব? মনে কত না স্বপ্নর বীজ বুনেছিলাম তোমায় নিয়ে, তোমার সাথে মৃত্যু অবধি পর্যন্ত। তোমার বুকে মাথা রেখে সারাটি জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু তা হলো না। নিয়তির চক্রে হলো আমার জটিল অসুখ। তোমাকে না জানিয়ে চিকিৎসার জন্য আমাকে যেতে হলো দূর দেশে। ওই সব ছিল নিয়তির খেলা। তোমাকে নিয়ে স্বপ্নর বীজ আমার জীবনে অঙ্কুরোদ্গম হলো না। তার আগেই আমার জটিল অসুখ হলো। আমার সেদিন বড় ভুল ছিল। তোমাকে আমার জটিল অসুখের কথা না বলে যদি সেদিন তোমাকে আমার জটিল অসুখের কথাটি বলতাম, তাহলে হয়তো তুমি আমার জন্য এখনো অপেক্ষা করে থাকতে। এখন হয়তো আমাদের বিয়ে হতো। তবুও না, সুখে থেকে আজ বড়ই সুখ অনুভব করছি। তোমার সাথে এক পলক দেখা, কথা বলে। হয়তো কাল আর তোমার সাথে দেখা করা কপালে জুটবে না। কালকে হয়তো আমাকে সুইজারল্যান্ড চলে যেতে হবে। আর আমি সব কথা শুনছি, আর অজরে অশ্রু করায় নীর। তাহলে তোমার বরের বাড়ি সুইজারল্যান্ড? না, আমার বরের বাড়ি সত্যিকারের সুইজারল্যান্ড না। আর সুইজারল্যান্ডে আমার বিয়ে হলেও আমার মাঝে তোমার বাস। তোমাকেই আমি বর মানি। তোমার কথা স্মরণ করি প্রতি মুহূর্তে। তোমার কথা ভেবে ভেবে আমার সময় কেটে যায়। অতীতের তোমার সাথে কাটানো দিনগুলো মনে করে কখন যে দিন শেষে রাত হয় জানতেও পারি না। আমার নামে মাত্র বর, মাতাল, নারী পিপাসু, গুন্ডা বরের তো কোটি কোটি টাকা। তবে কি তোমার মতো কেউ ভালোবাসতে পারবে? না, 7 জন্মেও তোমার মতো কেউ, কারো ক্ষমতা নেই তোমার মতো ভালোবাসা দেওয়ার। অতীতের কথাগুলো আজও ছলো ছলো নেত্রকোনায় ছবি আঁকে। তোমার হাত ধরে পথ চলা, তোমার সাথে দুষ্টুমি করা আজও মনে পড়ে। আমার মনের মাঝে তোমার পরিচয়। তুমি আমার হৃদয়ের বর, শুধু তুমি। আজ আমি অন্যের শিকলে বিয়ে নামক বন্দি। মন থেকে সারা জীবন তোমাকে দূর দেশ থেকে ভালোবেসে যাব।
আমি কান্নায় লিসাকে জড়িয়ে ধরলাম। ওদিকে অহনা বাড়ি পৌঁছালো। অহনাকে দেখেই আম্মু অহনাকে বলল, অহনা মা, রাশিদ এলো না? বন্ধুদের সাথে আড্ডা থেকে গেল নাকি? না, তেমন কিছু না আম্মা। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা, তাই আড্ডা দিয়ে আসতে রাত হবে, তাই আমাকে গাড়ি করে পাঠিয়ে দিল। তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো বোধ হয়, রেস্ট নাও। ঠিক আছে আম্মা। অহনা বোধহয় কিছুটা লিজার ব্যাপারে অনুভবে ও অ্যাটিটিউড হয়ে জানতে পেরেছিল, তবুও বলল না কিছু আম্মুকে। প্রথমত অহনা আমার ভক্ত ছিল। ও চায় না আমি ওর মা বাবার কাছে কালার হই। দ্বিতীয়ত আমার আম্মুর হার্টের সমস্যা ছিল। ও যদি ওইসব কথা বলতো তাহলে আম্মু হয়তো হার্ট অ্যাটাক করে মারা যেত, না হয় করাল দুর্ঘটনা ঘটতাম। তাই সব কথা নিজ মনের মধ্যে অহনার দুঃখের চাদরে ঢেকে রাখলো। সময় তার কারোর জন্য থেমে থাকে না। বিয়ের কাজকর্ম শেষ, বিয়ের বর্ণনা দিলাম না। দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে এলো। ও লিজ আমার বান্ধবীর বিয়েতে কেন এলো তা তো আপনাদেরকে বলাই হয়নি। লিজের বড় ভাইয়ের সাথে আমার বান্ধবীর ভাড়িয়ার বিয়ে। বড় ভাইয়ের বিয়ে সূত্রে এখানে আসছে। যাই হোক, মূল গল্পে আসা যাক। আমি লিসাকে কান্নার বাহুটারে জড়িয়ে ধরে আছি। দুজনের অশ্রু গড়িয়ে পড়ছে। তারপর পিছন থেকে কে যেন ডাক দিল। সাথে সাথে অশ্রু মিশ্রিত চোখ দুটি পিছন ফিরে দেখলাম রাকিব। তোরা এখানে? ফারিয়া তোকে খুঁজছে আর লিজাকেও খুঁজছে। বাড়ি যাওয়ার জন্য আয় তাড়াতাড়ি, বরযাত্রী বাড়ি রওনা দেবে। চল, এসো লিজা। চলো। শেষবারের মতো লিজা কান্নায় ঢলে আমাকে জড়িয়ে ধরে কান্নার উল্লাস তরি। তারপর আমি, লিজা, রাকিব বরযাত্রীর গাড়ির কাছে গেলাম। বরযাত্রীরা প্রায় সবাই গাড়িতে উঠে গেছে, কিন্তু না, লিজা যেন যেতে চায় না। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তার চোখ দুটি নোনা জলে ও লাল করে চেয়ে রইল। তবে কি বা করার আছে? দুজনে দুই বাধার মধ্যে আবদ্ধ। এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। বরযাত্রীরা তো আর থেমে রবে না। তারপর লিসাও গাড়িতে উঠল। গাড়িটা মিটিমিটি চাকার ঘূর্ণন, দুটি হৃদয়ে বেদনা ভরা কষ্টের নোলা চলে অস্বস্তিকর। তারপর আমার চোখের আড়াল হলো গাড়ি। লিসাও বাধ্য হলো নিচের বাড়ি যেতে, আর আমিও নিচের বাড়ি রওনা দিলাম। তারপর আমি বাড়িতে পৌঁছে গেলাম। আমি বেদনাপূর্ণ কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। আপনি চা নিন, খেয়ে নিন। আপনার মাথা কি ব্যথা করতেছে? একটু টিপে দিই। তারপর অহনা আর কোনো কথা না পাঠিয়ে নিজের কাছে অর্থাৎ সাংসারিক কাছে চলে গেল। আর এইভাবেই মনমরা হয়ে কাটিয়ে দিলাম আর একদিন। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে সোজা ছাদের উপর চলে গেলাম। ছাদের উপরে গিয়ে কোনো এক জায়গায় দাঁড়িয়ে প্রকৃতির দৃশ্য দেখছি আর লিজের কথাগুলো ভাবছি। অতীতের দিনগুলোর কথা চোখের সামনে ভেসে ভেসে দোল খাচ্ছে। আমি মনে মনে ভাবছি, তুমি যখন এলে তখন এত দেরি করে কেন এলে? এলে তখন বাধা দেওয়া অসম্ভবপর। আমার মন চাইছিল আবার আমরা হাত দুটি একসাথে বেঁধে দিই। তার হলো না, হবেও না। তুমি যে অন্যের সেগুলো বন্দি, আর আমি। তুমি যে আর আগের মতো নেই। তুমি তোমার আর আমি আমার। নিজ নিজের স্বাধীনতার মাঝে সাগরের নোলা জলে হারিয়ে ফেলেছি। তুমি যে অন্যের, আমি অন্যের হয়ে গেছি। তবুও যে আমার মন মানছে না তোমাকে যে আবার আপন করে পেতে চায়। আমার এই অবুঝ মন এসব মনে মনে ভাবছি। তারপর পিছন থেকে অহনা ডাক দিল আমাকে। তারপর অহনা আমার সামনে এসে বলল, আপনি চিঠি। চিঠি? হ্যাঁ, লিজা নামে ডাকযোগে চিঠি পাঠিয়েছে, আপনার অ্যাড্রেস দেওয়া আছে। তারপর আমি হাত বাড়িয়ে চিঠিখানি নিলাম। চিঠিটা আমাকে দিয়ে অহনা বলল, খাবার বানানো হয়ে গেছে, আপনি একটু পড়াশেন, আমি রেডি করছি। এই বলে অহনা ছাদ থেকে সিঁড়ি পেয়ে নিচে নেমে গেল। তারপর চিঠিখানা দেখলাম, হলুদ খামে মোড়ানো চিঠিখানা। আমি চিঠিখানা খামে মোড়ানো থেকে বের করলাম। তারপর আমি চিঠির প্রথম থেকে পড়তে শুরু করলাম। প্রিয় রাশেদ, তোমাকে আমি আজ কি বলে সম্বোধন করব তা ঠিক বুঝতেছি না। আমি নিয়তির চক্রে তোমার হতে পারিনি,
তবে বন্ধু বলে সম্বোধন করি। হে বন্ধু, তুমি আমার কথা ভেবে অন্ধকারাচ্ছন্ন করিও না নিজ জীবন। আমি যে তোমাকে সত্যিকারে ভালোবেসেছিলাম, আর তাই আমি তো তোমার অমঙ্গল চাই না। তোমার দেওয়া ভালোবাসা 7 জনমেও ভুলতে পারবো না ঠিকই, তবে তুমি যদি নিজের জীবনটা অন্ধকারে রেখে ধরণী ত্যাগ করো, তবে আমি যে আরো বেশি কষ্ট পাবো। আমি কি বলতে চাইছি ঠিক নাও বুঝতে পারো। আমি বলতে চাইছি, তুমি তোমার নিজ বউ অহনাকে স্ত্রীর অধিকার দাও, কেননা ওটা অহনার অধিকার। আমি সেদিন বিয়ে বাড়িতে তোমার কথার ইঙ্গিত অনুসারে কিছুটা হলেও অনুমান করতে পেরেছিলাম তুমি অহনাকে মানতে পারছো না। আমাকে যদি তুমি সত্যি সত্যি ভালোবেসে থাকো, তবে তুমি অহনাকে আর কোনো কষ্ট দেবে না। অহনাকে তুমি আমার মতো করেই ভালোবাসবে, তবেই আমি কিছুটা হলেও শান্তি অনুভব করব। আজকে আমি সুইজারল্যান্ড যেতে বাধ্য, কারণ আমি যে অন্যের শিকলে বন্দি। আর কথা দীর্ঘ না করে এখানেই সমাপ্তি করছি। ভালো থেকো, নতুন জীবন শুরু করো। ইতি অভাগিনী বেদনায় কাতর, কষ্টে ভরা হৃদয়, লিজা। আমি চিঠিখানি পড়ে অজস্র চোখের পানি গড়িয়ে নিজ শরীর অশ্রু নড়াচলে ভেসে গেল চিঠিখানি। বুকে জড়িয়ে কান্নার বাহু ডোরে, কান্নার উল্লাসতরি করতেও পারছে না। বুকের মধ্যে আরো কষ্ট জমার বেঁধে ফিরে যাচ্ছে বুক। ছাদের উপর কান্নায় লুটিয়ে পড়লাম। কান্নার ঢেউ বইছে। ছেলেটা নাকি চিৎকার করে কান্না করতে পারে না, শত কষ্টের মাঝেও। মেয়েরা নাকি চিৎকার করে কান্না করতে পারে। আমার ক্ষেত্রেও ওই একরকম বোধহয় ঘটল। আমি কান্নাটা ক্ষণিকের করে নিজেকে শক্ত করতে চাইলাম, কিন্তু না, তার পারলাম কোথায়। পুনরায় আবার কান্না শুরু করে দিলাম। তারপর কোনো রকমে আমি নিজেকে সান্ত্বনা দিয়ে চোখের থেকে অশ্রু মুছে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। রুমে আসতেই খাবেন না? আসেন খেয়ে নিন। একটু পর খাচ্ছি। অহনা আবার বলল, আসেন, এক্ষুনি খেয়ে নেন। আমি হয়তো অহনাকে আগের দিনগুলির মতো আজও ধমক দিতাম, চোখ রাখাতাম, কিন্তু না, তার করতে পারলাম না। আমার অনার্স ল্যাবের প্রেমিকা চিঠিতে যে বেড়াজাল ঘিরে দিয়েছে, তা আজ আমি আর অহনার সাথে খারাপ আচরণ করতে পারলাম না। আমার খিদে পায়নি, প্লিজ আমাকে একা থাকতে দে। অহনার কোনো কথাই বলল না। আমার মন মানসিকতা দেখে সে আর কিছু না বলে রুমে বসে রইল। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে সূর্য ডুবে রাতের আধার হইল। আমি রাতে ছাদের উপর উঠে বুক ভরা কষ্ট প্রকৃতির সাথে শেয়ার করছি। মনে হয় রাত 10টা হবে। আমি আকাশের তারাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, যেন ওখানেই লিজাকে খুঁজে পাচ্ছি। তারপর পিছন থেকে আমার আম্মু আমার নাম ধরে ডাকলো। আমি পিছনে তাকালাম। জি আম্মু, কিছু বলবে? তুই এখানে কেন? জি আম্মু, ভালো লাগছিল না, তাই ছাদের উপরে এলাম। অহনার কি হয়েছে তা জানিস না তুই? না, কেন, কি হয়েছে ওর? অহনার গা জ্বরে পড়ে যাচ্ছে, আর তুই এখানে দাঁড়িয়ে? কি বলো, জ্বর কখন আসলো? তাড়াতাড়ি আর। চলো। তারপর আমি আর আম্মু সিঁড়ি বেয়ে নিচে নেমে রুমে গেলাম। তারপর আমি অহনার মাথায় হাত দিলাম। হাত দিয়ে দেখি তোর জ্বরে তো গা পড়ে যাচ্ছে, ডাক্তারকে ফোন কর। হুম। তাড়াতাড়ি কর। আচ্ছা, করছি। আমি স্থানীয় প্রাক্তন মেডিকেল অফিসার তৈয়দ হাসানকে ফোন করে ডাকলাম। তিনি আমার পরিচিত ছিল। কিছুক্ষণ পর ডাক্তার এলো। আসেন আঙ্কেল, এই রুমে আসেন। তারপর ডাক্তার তৈয়দ হাসান অহনার ট্রিটমেন্ট করে ঔষধ দিল, আর প্রেসক্রিপশন লিখে দিয়ে ঔষধগুলো এনে খাওয়াতে বলল। কোনো চিন্তা নেই, তবে এখন জ্বর হলেও আপনার বৌমা বোধহয় টেনশন করে। আম্মুকে বলল, না ডাক্তারবাবু, কোনো টেনশনের কারণ নেই তো। আমি মনে মনে বললাম, না আম্মু, আমার কারণে অহনা টেনশন করে। আমি অহনার সাথে কত খারাপ আচরণ করেছি
তার কোনো সীমা নেই। আমি এত খারাপ তা ভাবতেও ঘৃণা লাগছে। আমি কেন এত খারাপ?